আসসালামু আলাইকুম সুধী দর্শক শ্রোতা। আজকে একটি বিশেষ বিষয়ে আমি আপনাদের সাথে কথা বলবো। যে বিষয়টি নিয়ে অনেক আলোচনা, অনেক ধরনের প্রত্যাশা, অনেক ধরনের পরামর্শ সবসময় মানুষ প্রত্যাশা করে থাকে। আর সেটি হলো গর্ভাবস্থায় রক্ত স্বল্পতা বা রক্তশূন্যতা। একজন নারী বা পুরুষের বিয়ের পরে প্রত্যাশিত এবং আকাঙ্ক্ষিত একটি বিষয় থাকে, যেটি হলো একজন সুস্থ সন্তান জন্মদান করা এবং সৃষ্টিকর্তার কাছে আমরা প্রার্থনা করি যেন সৃষ্টিকর্তা আমাদেরকে একজন সুস্থ সন্তান দান করেন। যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাচ্ছিলাম সেটি হলো গর্ভাবস্থায় রক্ত স্বল্পতা অথবা রক্তশূন্যতা। এই জিনিসটিকে আমরা বলে থাকি অ্যানিমিয়া, অর্থাৎ অ্যানিমিয়া ইন প্রেগন্যান্সি। এই বিষয়টিকে আমরা এড়িয়ে যেতে পারি না, কারণ সুস্থ সন্তান প্রত্যাশার অন্যতম আরেকটি বিষয় আছে, সেটি হলো মায়ের রক্ত স্বল্পতা দেখা যেন না দেয়। তাহলে দেখা যাক, আমরা বিভিন্ন পরিসংখ্যান থেকে জেনে নিতে পারি যে আমাদের দেশে অথবা পৃথিবীব্যাপী যে পরিসংখ্যানে দেখা গেছে যে সন্তান সম্ভবা নারীদের, অর্থাৎ গর্ভাবস্থায় প্রায় শতকরা ৫০% নারী রক্ত স্বল্পতায় অথবা অ্যানিমিয়াতে ভুগতে থাকেন। তাহলে এই যে রক্ত স্বল্পতা বা অ্যানিমিয়া, যে প্রেগন্যান্সি হওয়ার পরে অর্থাৎ প্রেগনেন্ট হওয়ার পরে শুরুতেই একটি অ্যান্টিনেটালকে চেক আপ করা হয়। চেক আপে আমাদের ট্রাইমেস্টারকে ৩ ভাগে ভাগ করতে পারি, ফার্স্ট ট্রাইমেস্টার, সেকেন্ড ট্রাইমেস্টার, থার্ড ট্রাইমেস্টার। তাহলে যে এই রক্ত স্বল্পতা বা অ্যানিমিয়া কখন আমরা বলবো? ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন একটি বিষয় ঠিক করে দিয়েছে, সেটা হলো যে যদি গর্ভাবস্থায় হিমোগ্লোবিনের পরিমাণ 11 গ্রাম পার ডেল এর নিচে থাকে অথবা যদি হিমাটোক্রিট 30% এর নিচে থাকে, তাহলে আমরা বলতে পারি যে সে অ্যানিমিক ফার্স্ট ট্রাইমেস্টার এবং লাস্ট ট্রাইমেস্টারে। সেকেন্ড ট্রাইমেস্টারের ক্ষেত্রে ব্যাপারটা একটু অন্যরকম। যদি হিমোগ্লোবিনের মাত্রা সিডিসি যেটা নির্ধারণ করে দিয়েছে সেটা হলো 10.5 এর নিচে যদি থাকে অথবা হেমাটোক্রিট 32% এর অর্থাৎ 32% এর নিচে থাকে, তাহলে আমরা বুঝতে পারি বা আমরা বলতে পারি যে এই দম এই যে প্রেগন্যান্ট উইমেন তিনি রক্ত স্বল্পতা বা অ্যানিমিয়াতে ভুগছেন। তাহলে এই রক্ত স্বল্পতা বা অ্যানিমিয়ার যে কারণগুলি আমরা চিন্তা করে থাকি, অর্থাৎ কারণ আমরা দেখেছি যে বেশিরভাগ ক্ষেত্রে যে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়াতে ভুগে থাকে, ভিটামিন বি 12 অথবা ফোলেট ডেফিসিয়েন্সি ভুগতে থাকে। তাহলে সন্তানকে সুস্থভাবে যদি জন্মদান করতে হয়, তাহলে রক্ত স্বল্পতা যেমন দূর করতে হবে, পাশাপাশি আয়রন ডেফিসিয়েন্সির চিকিৎসা করতে হবে, ভিটামিন বি 12 এবং ফোলেট ডেফিসিয়েন্সির চিকিৎসা করতে হবে। যদি এই যে রক্ত স্বল্পতা, আরও একটি কারণ আছে যে গর্ভাবস্থায় দেখা যায় যে শরীরের যে পানির পরিমাণ, জলীয় অংশের পরিমাণ 50% এর মতো বেড়ে যায়। 25% আর বেশি বেড়ে যাওয়ার কথা ছিল, অনেক সময় সেটা ঠিকমতো বেড়ে যায় না। পাশাপাশি দেখা যাচ্ছে যে মায়ের যে শরীরে আয়রন রয়েছে, সেই আয়রনটা সন্তানের শরীরে চলে যায়। এটার পাশাপাশি মায়ের শরীরে যদি সঠিক পরিমাণে আয়রনের মাত্রা খাদ্য অথবা অন্য মাধ্যমে অথবা চিকিৎসার মাধ্যমে না দিয়ে থাকি, তাহলে মায়ের শরীরে যে পরিমাণ আয়রন থাকে সেই পরিমাণ আয়রন কিন্তু আসলে তার শরীর থেকে ঘাটতি দেখা দিতে পারে। আবার ভিটামিন বি 12 বা ফোলেট কখনো কখনো আমরা দেখি যে ওবেসিটির জন্য বেরিয়েটিক সার্জারি করে থাকে, এবং আরও অনেক কারণেই দেখা যায় যে আমাদের অনেকের দেখা যায় ভিটামিন বি 12 এবং ফোলেট ডেফিসিয়েন্সি হয়ে থাকে। তাহলে ভিটামিন বি 12 ফোলেট ডেফিসিয়েন্সি হলে কী সমস্যা হয়? যদি ফার্স্ট ট্রাইমেস্টারে ফোলেট ডেফিসিয়েন্সি হয়, অর্থাৎ নিউরাল টিউব ডিফেক্ট নামে একটি ডিফেক্ট রয়েছে, সেগুলি হতে পারে। আবার ভিটামিন বি 12 ডেফিসিয়েন্সি যদি হয়ে থাকে, তাহলে কি হয়? তাহলে দেখা যায় যে মানুষের যে অর্থাৎ শিশুর অর্থাৎ নিউয়ানের যে পরবর্তীতে পৃথিবীতে আসবে, তার বুদ্ধিমত্তার অভাব দেখা দিতে পারে, মেমোরি কম হতে পারে। আবার দেখা যায় যে কোনো বাচ্চা তারা গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট সেগুলি ঠিকমতো হয় না। তাহলে কি দেখা যাচ্ছে? যদি আমরা সুস্থ বাচ্চা আমরা পেতে চাই, তাহলে গর্ভাবস্থায় মায়েদের শুশ্রূষা করতে হবে। তাদের কোনোভাবে আয়রন ডেফিসিয়েন্সি যে না দেখা দেয় সেটির ব্যাপারে খেয়াল রাখতে হবে। ভিটামিন বি 12 ফোলেট ডেফিসিয়েন্সি যাতে না হয় সেটাও আমাদের দেখতে হবে। তাহলে এই যে ডেফিসিয়েন্সি গুলি রয়েছে সেগুলো আমরা কীভাবে বুঝবো? আমরা সিবিসি করতে পারি এবং একটি হিস্ট্রি নিতে পারি যে সে কী ধরনের খাবার-দাবার করে, তার অন্য কোনো সমস্যা রয়েছে কিনা। সিবিসি করলে আমরা হিমোগ্লোবিন এখানে জানতে পারবো, আমরা হেমাটোক্রিট জানতে পারবো, এবং এভাবে আরেকটি টেস্ট সেটা হলো সেরাম ফেরিটিন, সেটিও আমরা মেপে দেখতে পারি। সেরাম ফেরিটিনের লেভেল যদি যে 30 মাইক্রোগ্রাম পার ডিএল এর যদি নিচে থাকে,
তাহলে একরকম চিকিৎসা। আবার যদি 30 মাইক্রোগ্রাম পার ডেল এর বেশি থাকে, তাহলে আমাদের বুঝতে হবে যে এটা আয়রন ডেফিসিয়েন্সি ছাড়াও অন্য কোনো সমস্যা হতে পারে। তাহলে 30 মাইক্রোগ্রাম পার ডেল এর নিচে যদি থাকে এবং সে যদি ফার্স্ট ট্রাইমেস্টার হয়, তাহলে মুখে আমরা আয়রন দিতে পারি 325 মিলিগ্রাম করে আমরা টুয়াইস ডেইলি আমরা দিতে পারি, 2 সপ্তাহ দিতে পারি। আবার যদি দেখা যায় সেকেন্ড ট্রাইমেস্টারে হিমোগ্লোবিন পরিমাণ 10.5 এর নিচে 10.5 এর মতো যদি থাকে, তাহলে আমাদের ওরাল আয়রন দিতে পারবো। আবার 10.5 গ্রামের যদি বেশি থাকে এবং সেটা 30 মাইক্রোগ্রামের নিচে থাকে, তাহলে আমরা আইভি আয়রন দিতে পারবো। এই আইভি আয়রন অথবা যে ওরাল আয়রন দেওয়ার পরে আমরা পরিমাপ করে দেখব যে এই 2 সপ্তাহ পরে হিমোগ্লোবিনের মাত্রাটা 1 গ্রাম পার ডেল বেড়ে গেল কিনা। 1 গ্রাম পার ডেল যদি বেড়ে যায়, তাহলে আমরা ওরাল আয়রন কন্টিনিউ করব ফার্স্ট ট্রাইমেস্টারে। সেকেন্ড ট্রাইমেস্টারে যদি দেখা যায় 13 সপ্তাহের সময় যদি হিমোগ্লোবিনের মাত্রা 1 গ্রাম পার ডেল ঠিকমতো বেড়ে যায়, তাহলে কিন্তু আমরা ওরাল আয়রন কন্টিনিউ করব। আর যদি না বেড়ে যায়, তাহলে আমরা আইভি আয়রন অথবা ব্লাড ট্রান্সফিউশন দিয়েও হিমোগ্লোবিনের মাত্রা ঠিক রাখতে হবে। তাহলে ভিটামিন B12 পরিমাণ মতো তাকে খাওয়ানোর ব্যবস্থা করতে হবে এবং প্রয়োজনে ইনজেকশন দিতে হবে এবং ফলিক অ্যাসিড সেটা মুখে খেতে হবে। এবং আমরা জানি যে আগে যুগে দেখা যেত যে চাল যেগুলি পাওয়া যায়, লাল চাল বলা হয়, সত্যিকারের আসল লাল চাল, রং দিয়ে না। তো সেই চালগুলি খেলে ওখান থেকেও আমরা ফলিক অ্যাসিড পেতে পারি, দেশি ফলমূল থেকে ফলিক অ্যাসিড পেতে পারি। তাহলে আমরা কি দেখলাম যে ডেফিসিয়েন্সিগুলি হয়, যে স্বাভাবিকভাবে আয়রন ডেফিসিয়েন্সি হতে পারে, ভিটামিন B12 এবং ফোলেট ডেফিসিয়েন্সি হয়ে থাকে। এগুলি সঠিক সময়ে সঠিকভাবে চিকিৎসা করলে আমাদের যারা অনাগত বাচ্চা যারা জন্মগ্রহণ করবে, শিশু জন্মগ্রহণ করবে, সেই শিশুদের গ্রোথ ডেভেলপমেন্ট ভালো হবে, বুদ্ধি ভালো থাকবে এবং জন্মের পরপরই তারা তাদের স্বাভাবিকভাবে সব যে ডেভেলপমেন্টের মাইলস্টোনগুলি সেগুলি অ্যাচিভ করতে পারবে। এই বিষয়ে আমরা আরও কথা বলব পরবর্তী অনুষ্ঠানে, যাতে এটি সম্পর্কে আরও বেশি সম্যক ধারণা হয় এবং আমরা যেন বেশি বেশি করে যারা সন্তান সম্ভবা মা আছে তাদের ব্যাপারে আমরা যত্ন নিতে পারি। আজকে এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।